নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি নেতারহাট। ঠিক যেমন কথা দিয়েছিলাম, আজকে আপনাদের নিয়ে যাব নেতারহাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে জনপ্রিয় আরেকটি ডেস্টিনেশন বেতলা ন্যাশনাল ফরেস্ট। ঘুরিয়ে দেখাবো বিখ্যাত পালামৌ ফোর্ট। আজকের পর্বেই দেখাবো বেতলা এসে থাকার বেস্ট অপশন, বন বাংলোর গাছবাড়িগুলি কিভাবে বুক করবেন, রুমগুলোই বা কিরকম, খাওয়া দাওয়া কোথায় হবে, আর ন্যাশনাল পার্কে সাফারি করতে গেলে টিকিটের রকম ফের। তাই বেতলা যাওয়ার আগেই সেই জায়গা সম্পর্কে একটা জলের মতন পরিষ্কার ধারণা পেতে আজকের পর্বটা উপভোগ করুন। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। এই মুহূর্তে রয়েছি ঝাড়খণ্ডের বেতলা ন্যাশনাল পার্কে। আর আমার পিছনে যে ঘরগুলো দেখছেন, এগুলো হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের ট্রি হাউস। কালকে অবধি যেরকম আপডেট দিয়েছিলাম, আমরা ছিলাম নেতারহাটে। সকাল 6টা নাগাদ বেরিয়ে 2 ঘন্টা একদম ফরেস্টের মধ্যে দিয়ে জার্নি করে প্রায় 70 কিলোমিটার 75 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছি এই বেতলা ন্যাশনাল পার্কে। খুব লাকিলি ন্যাশনাল পার্কের ভিতরেই সরকারি ট্রি হাউসে জায়গা পেয়ে গেছি, যেহেতু একদম উইকডেজে রয়েছি। আর আমার পিছনে যেটা দেখছেন, এটা বেতলা ন্যাশনাল পার্কের শুরু। এখান দিয়েই সাফারির গাড়ি ভিতরে ঢোকে। আমরাও সাফারি বুক করব। বেতলা ফরেস্টে ব্রেকফাস্ট সারলাম, ব্রেকফাস্ট ইন বেতলা। এখন আমরা যেহেতু বেতলা ন্যাশনাল ফরেস্টের মেন গেটের ভিতরে ঢুকে ট্রি হাউসে রয়েছি, এখান থেকে 100 মিটার মেন গেট থেকে বেরিয়ে বাঁ হাতে 100 মিটার এগোলেই এদের টিকিট কাউন্টার। কিসের টিকিট কাউন্টার? সাফারি। আমরা বিকেলের শিফটে সাফারি করব। ডুয়ার্সে আমি যতবার সাফারি করেছি, বেশিরভাগই আমি বিকেলেরটাই পছন্দ করেছি, কারণ মানুষের অফিস যেতে যেমন দেরি হতে পারে, কিন্তু অফিস ছুটির সময় কিন্তু বেশিরভাগ মানুষ একসাথেই বাড়ি ফেরে। সেজন্য সেই রকমই পশুরা বিকেলবেলায় দেখার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। তাই আমি প্রেফার করি বিকেলবেলার সাফারিটা নিতে। তো এইখানে তো বেতলা ফরেস্টে এসেও আমি বিকেলবেলা সাফারি জন্য যাচ্ছি। দেখা যাক, যদি কপাল ভালো থাকে টিকিট পেয়ে যাব। টিকিটের খরচা কেমন, বেতলা ফরেস্টের কোন গাড়ি ব্যবহার করা হয়, শুনেছি এখানে খোলা জিপ ছাড়াও এখানে বুলেরো গাড়িও চলে অ্যাজ আ সাফারি। আবার শুনেছি নিজের গাড়ি নিয়েও নাকি যাওয়া যায়। এ সব কিছু শোনা। আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। যা জানবো প্রত্যেকটা খবর র নিউজ দেবো আপনাকে, আর সেই খবর পাবেন ট্রাভেল উইথ নীলাঞ্জনে এক্সক্লুসিভলি। আমার বাম দিকে হনুমান, জঙ্গল, সব কিছু এইদিকে, হাতি, সব কিছু দিকে। এখানকার কিছু দেয়ালও ভাঙা আছে, যেটা হাতি ভেঙে দেয়। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেতলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে। আমার পিছনে টিকিট ঘর। এখান থেকে টিকিট কেটে আপনাকে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। এই জঙ্গলে ঢোকার ব্যাপারে যাবতীয় ইনফরমেশান আমি দেব না, দেবে এখানকার অথেন্টিক পার্সোনাল, এখানকার যে দাদারা রয়েছেন তারা জানাবেন। আমি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের समस्त প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখতে থাকুন। गुड मॉर्निंग भैया दोनों को। गुड मॉर्निंग। नमस्ते। आपका नाम क्या है? मेरा नाम अमजद अंसारी है सर। अच्छा। और आपका नाम सर दिनेश्वर राम। अच्छा, तो भैया जी यहाँ का टाइमिंग जरा बताइए। टाइमिंग सर यहाँ का होता है सर सुबह 6 से 10 का टाइमिंग सर। 6 से 10 का जी, ये सुबह को? सुबह। और शाम को? फिर सर आपको 2 बजे से लेकर शाम 6 बजे तक एंट्री मिलेगा सर यहाँ पे। अच्छा, जो 1 घंटे का सफारी होता है। ओके। सफारी होता है 1 घंटे का? जी सर। और टिकट पूरी दिन मिलता है? पूरा दिन मिलता है? हाँ, पूरे दिन मिलेगा। पूरा दिन टिकट मिलता है? 10 बजे के बाद सिर्फ बंद रहता है। 10 बजे के बाद बंद रहता है। बंद रहता है, मतलब सुबह को 10 बजे के अंदर टिकट लेना है? हाँ, लेना है सर। अच्छा, और इसमें एडवांस बुकिंग कुछ नहीं है? नहीं सर, जब आएंगे करेंट टिकट मिलेगा? एकदम मिलेगा। अच्छा, अब रेट जरा बता दीजिए। रेट होता है सर यहाँ आपको एंट्री फीस हुआ सर यहाँ का, जो टिकट काउंटर वाले होते हैं विभागीय, 600 रुपया एंट्री फीस। और आपको हो गया सर इको विकास समिति 50 रुपया और वो लेते हैं। अच्छा, और फिर प्लस में हो गया सर 200 रुपया गाइड का। तो टोटल
हाँ। मेंटेनेंस चार्ज भी आता है सर। अच्छा। 100 रुपया। ओके। तो टोटल मिला के अगर यहाँ का गाड़ी लेके जाएं तो कितना पड़ता है? 1700 रुपया खर्चा पड़ेगा। 1700 रुपया। जी। और अगर यहाँ पे एक और इंटरेस्टिंग चीज है कि खुद की गाड़ी लेके भी जंगल के अंदर जा सकते हैं। तो खुद की गाड़ी लेके कितना खर्चा होगा? आपका गाड़ी में सर 950 रुपया खर्चा पड़ जाएगा, लेकिन उस तरह का गाड़ी होगी तो जाने लायक। मतलब एसयूवी गाड़ी होनी चाहिए। हाँ। छोटी चक्का वाला गाड़ी नहीं एंट्री हाँ। पाएगा। अच्छा अच्छा, ठीक है। और इस जंगल में क्या क्या देखने की आशाएं रख सकते हैं? यहाँ पे सर देखिए, बेतला जो नाम रखा गया तो जंगली जानवर पे, जैसे कि सर B फॉर बाइसन, ओके, E फॉर एलिफेंट, T फॉर टाइगर, L फॉर लेपर्ड, अब F फॉर एंटीलोप, एक्सिस जो हिरन होता है सर। ओ, ये बेतला का फुल फॉर्म हुआ। वाह, ये तो बड़ी अच्छी जानकारी दे दी आपने, ये तो मुझे पता ही नहीं था। अच्छा, बहुत ही बढ़िया, थैंक यू। और यहाँ पे आने से आप दोनों ही मिल जाएंगे ना? हाँ सर, आप दोनों ही गाइड भाई है ना? मैं यहाँ पे एक गाइड भी हूँ और साइंटिस्ट रिसर्चर असिस्टेंट भी हूँ, जो मैं पीटीआर का हर एक डेटा बना के देता हूँ। वाह, दैट्स ग्रेट। जो हमारे साइंटिस्ट, जो हमारे देहरादून से जितने भी हमारे साइंटिस्ट रिसर्चर आते हैं, अच्छा, उनको मैं हेल्प करता हूँ। एक सर्टिफाइड एक नेचर गाइड भी हूँ। अच्छा। तो कभी कभी टूरिस्ट लोगों को लेके जाता हूँ, जो हमारे बड़े अधिकारी आते हैं उनको भी कभी मैं हैंडल करता हूँ, लेके जाता हूँ पार्क के अंदर। ओके। और उनको कुछ कुछ दिखाता हूँ। यहाँ पे टाइगर है, तेंदुआ है, बाइसन है, एलिफेंट है, वाइल्ड बोर है, गोल्डन जैकल है, बहुत तरह से एनिमल है, पीकॉक वगैरह, बहुत तरह से एनिमल सारे कुछ है सर, लेकिन हम लोग गारंटी देते नहीं है कि आपको ये जानवर नहीं, ये तो जू है नहीं कि जाने से मिल जाएगा। ये तो नसीब की बात है। नेचुरल जंगल है, नेचुरल हैबिटेट है सर। आप बेस्ट टाइम सुबह और शाम का, सुबह और शाम का बेस्ट टाइम है। लेकिन जा आप कभी भी सकते हैं, अभी भी सकते हैं, कभी भी सर। हाँ। अभी भी टाइम है, टाइम है, नहीं बजा हाँ, अभी भी टाइम जा सकते हैं। अच्छा, 10 बजे जो यहाँ पे बगल में एक म्यूजियम भी है सर, जो म्यूजियम में हमारा पुराना जो 1973 से जो हमारा जो ये पलामू टाइगर रिजर्व का जब निर्माण हुआ था, तब से हमारा म्यूजियम, इसमें बहुत कुछ रखा हुआ है। तो वो अभी देख सकते हैं? अभी देख सकते हैं। अच्छा, ओके, बिल्कुल। जंगल से जो भी कुछ बरामद होता है वहाँ पे रखा हुआ है म्यूजियम में। अच्छा अच्छा, टाइगर का किडनी, बहुत तरह का रियली है ना। यहाँ पे सेमेरियन शॉप भी है, जो पीटीआर का टी-शर्ट, नारहानी, अच्छा, वो भी खरीद सकते हैं, सभी देख सकते हैं। अच्छा, ठीक है, अभी जाएंगे। और ये टिकट ये फ्री है? नहीं सर, 20 रुपया लगेगा। वो म्यूजियम के लिए 20 रुपया लगेगा, और यहीं पे करना पड़ेगा? नहीं सर, वहाँ पे भी पे करना पड़ेगा 20 रुपया। अच्छा अच्छा, पर व्यक्ति 20 रुपया। पर व्यक्ति 20 रुपया। तो अभी আমার দর্শকদের বলতে চাই, এই দুইজন যে দাদা রয়েছেন, এনারা একে মাল্টি ট্যালেন্টেড, উনি নেচার গাইড, ইনি এই দাদাও গাইড। খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। অনেক ধন্যবাদ, बहुत बहुत शुक्रिया भैया, बहुत बहुत शुक्रिया, धन्यवाद। और आपसे मिलूंगा मैं शाम को, जरूर आएंगे, ठीक है ना? तो आप दोनों में से कोई चलना। हाँ सर, गाइड का भी नंबरिंग होता है सर, गाड़ी का भी। अच्छा अच्छा, बिंदास रहिए। ओके ओके, कोई दिक्कत नहीं। ठीक, ओके, थैंक यू सर। আসল সাফারি তো বিকেলে হবে, তার আগে চলুন নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটা ঘুরে দেখা যাক। পাতি বাংলায় ওই মিনি জাদুঘর আর কি। সামান্য এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়া গেল ভিতরে, আর ঢুকেই চমক। কি নেই সেখানে? বাঘের আস্ত এক কঙ্কাল, পালামাউ টাইগার রিজার্ভের মিনিয়েচার মডেল, বাঘ কিভাবে শিকার ধরে তার একটা মডেল, হাতির মাথা, চিতাবাঘের স্কেলিটন, বিভিন্ন পশুর লাং, লিভার, নানান প্রজাতির সাপ, পোকামাকড়, আরো কত কি। সবশেষে দেখলাম ঝাড়খণ্ডের আদিবাসী সম্প্রদায়ের ঘর বাড়ি, পোশাক পরিচ্ছদ, জীবনযাত্রার একটা চালচিত্র। अच्छा, ये इस टाली को क्या कहते हैं? ये टाली बहुत यूनिक है। खपड़ा बोलते हैं। खपड़ा? अच्छा, ঘুরে দেখালাম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, মোদ্দা বাংলায় জাদুঘর। জঙ্গলের ভিতর থেকে যা যা অ্যানিমাল পাওয়া গেছে
যেগুলো সংরক্ষণযোগ্য, সাপ, ব্যাং, হরিণ, বাঘ, শুয়োর, বিভিন্ন কিছুর লিভার, লাংস, পুরো স্কেলিটন, অনেক কিছু এখানে সংরক্ষণ করে রাখা আছে। অবশ্যই এই টিকিট কাউন্টার হচ্ছে এই টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের ঠিক পাশে এই ইয়েটা, এই জাদুঘরটা অবশ্যই দেখুন। একটা ভারী অদ্ভুত অভিজ্ঞতা হলো এই পালামৌ যে টাইগার রিজার্ভ, যারা কর্তৃপক্ষ, যারা কর্মচারী ওখানে রয়েছেন, এত ফ্রেন্ডলি লোক আমি জীবনে কম দেখেছি। আমিও তো সাফারি বেশ কয়েকবার করেছি, বিশেষ করে ডুয়ার্সে, জলদাপাড়ায় অনেক করেছি। ওখানকার লোকেরা ভীষণ প্রফেশনাল, ওনারা যথেষ্ট ফ্রেন্ডলি, কিন্তু প্রফেশনালিজমটা আগে। এনারা মানে এত বন্ধুত্বপূর্ণ আচরণ আমি আশাও করিনি, আর আমি পেয়ে যারপরনাই আনন্দিত এবং অবাক। একদম সঙ্গে করে ঘুরিয়ে দেখালেন এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটা। তারপর কোন সময়ে গেলে ভালো হবে, অ্যানিমাল সাইটিংয়ের চান্স বেশি হবে, সেইটাও জানিয়ে দিলেন। দুর্দান্ত লাগছে এনাদেরকে ব্যবহার। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে এসে বেশিরভাগই গাড়িতে ঘুরেছি, কারোর সাথে ইন্টারাকশান করা সেভাবে দরকার হয়ে পড়েনি, কিন্তু এইখানে এসে 2-3জন ভদ্রলোকের সাথে আলাপ করে এত ভালো লাগলো। এত বন্ধুত্বপূর্ণ আচরণ, আগ বাড়িয়ে নানান ইনফরমেশান দিচ্ছেন, এবং ওনারা অনেক ইনসিস্ট করলেন যে এখানে ভ্রমণার্থী বাড়ানোর জন্য, ট্যুরিস্ট বাড়ানোর জন্য আমার সামান্য ভ্রমণার্থীর যাতে বাড়ে সেই চেষ্টা ওনারা করছেন। এবং আমি ওনাদেরকে কথা দিলাম যে আমার এই ট্রাভেল উইথ নীলাঞ্জন চ্যানেলের থ্রুতে যদি একজন দর্শনার্থী, ভ্রমণার্থীও এখানে আসেন, এটা আমার তরফ থেকে ওনাদের জন্য একটা গিফট। আমি অবশ্যই আমার দর্শক বন্ধুদের রিকোয়েস্ট করব, একদম মন থেকে বলছি, এখনও পর্যন্ত এই বেলতাতে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো। আপনারা অবশ্যই আসুন, জঙ্গল সাফারিটা একবার করে যান। এই সাফারিটা, এই জঙ্গলে কিন্তু শুধুমাত্র হাতি, বাইসন, হরিণ এরা আছে তাই নয়, এখানে রয়েছে বাঘ। এটা কিন্তু বাঘ অধ্যুষিত অঞ্চল। সো বেশ একটা থ্রিলিং ব্যাপার হতে চলেছে। এখানকার সিস্টেমগুলো একটু আলাদা। যাবতীয় এখনও পর্যন্ত যেটুকু ইনফরমেশান পেলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভবিষ্যতে যা পাবো তাও শেয়ার করব। সঙ্গে থাকুন, এক মুহূর্ত স্কিপ করবেন না। এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কে ঢোকার সিংহ দরজা। দেখার মতন একটা কনস্ট্রাকশন বটে। বেতলা ন্যাশনাল পার্কের ভিতরে থাকতে গেলে বুকিং হয় অনলাইন এবং অফলাইনে, তবে সিজনে এলে অনলাইনে প্রি বুকিং কিন্তু মাস্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেতলা ন্যাশনাল পার্কের মেন গেটের সামনে। এই যে বিশাল খিলানটা দেখছেন, এটাকে তো আর সাধারণ দরজা বলা যায় না। এই বিরাট দরজাটা বা খিলানটা, এর ভিতর দিয়ে যেতে হয় বেতলা ন্যাশনাল পার্কের ভিতরে। ওই যে আরেকটা দরজা রয়েছে, ওইটা পার করলেই সোজা জঙ্গল। আর এই মেন গেট থেকে বেরিয়ে সামনে যে রাস্তা, এই রাস্তা ধরে বাঁ দিকে প্রায় 100 মিটার গেলেই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। আর সেই ইন্টারপ্রিটেশন সেন্টারেই রয়েছে এই বেতলা ন্যাশনাল পার্কে ঢোকার টিকিট কাউন্টার। টিকিটের যা রকম ফের, সেটা এমনি এখানকার গাড়ি নিয়ে ঢুকলে 1700 টাকা, আর পার্সোনাল এসইউভি থাকলে এরা অ্যালাউ করবে। এসইউভি নিয়ে ঢুকলে, পার্সোনাল গাড়ি নিয়ে ঢুকলে সেটা হচ্ছে 950 টাকা। সাফারি টাইম 1 ঘন্টা। আমি রেকমেন্ড করব হয় একদম সকালেরটা অথবা একদম শেষেরটা, অর্থাৎ একদম বিকেলবেলারটা। 5টা থেকে 5:30টার মধ্যে গাড়িতে চড়ে বসুন, সবচেয়ে আরামদায়ক জার্নি হবে এবং অ্যানিমাল সাইটিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এই মুহূর্তে আমার পিছনে গাড়ি এসে গেছে। আমাদের এখন গাড়ি চালাচ্ছে দিবাকর। গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাব সোজাসুজি পালামৌ ফোর্টের দিকে। আমরা এখন যাচ্ছি পালামৌ ফোর্ট। এই জায়গাটা যে রাজার ছিল, বাপ বেটা দুজনেই রাজা ছিলেন। এক জায়গায় রয়েছে বাবার ফোর্ট, এক জায়গায় রয়েছে ছেলের ফোর্ট। দুটো ফোর্ট পাশাপাশি 1 কিলোমিটারের ডিস্টেন্সে। তো চলো সেইখানে যাই, বাকি গল্প সেখানে হবে। আমরা এখন বেরোবো, বেরিয়ে ডান দিকে যাব। এই মেন রাস্তায় উঠলাম, উঠে এখন ডান দিকে যাব। বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, ডান দিকে যাব। সেই বিরাট খিলানটা থেকে মাত্র 300 মিটারের মধ্যেই এই মোড়। এখান থেকেই একটা আলাদা রাস্তা কেটে যাচ্ছে পালামৌ ফোর্টের দিকে। অদ্ভুত ঘটনা, ফোর্টে যাওয়ার পথে 1 কিলোমিটার যাইনি, একটা অদ্ভুত ঘটনা দেখাবো আপনাদের। এই ব্যাকে নিচ্ছি, আর ওই দেখুন, এরকম দৃশ্য দেখেছেন কখনো? না, কালো মোষ নয়, এদের একটা করে সুর রয়েছে আর বিশাল চেহারা। দেখুন তো, চিনতে পারেন কিনা? ছিলাম পালামৌ ফোর্ট। পিছনে পুকুরে
দেখি 4খানা হাতি চান করছে, সঙ্গে মাহুত দাদাও রয়েছে। ভাবা যায়? আমাদের ওখানে যেমন জলের মধ্যে গরু মোষকে প্রচন্ড গরমে জলে দাঁড় করিয়ে চান করায়, এখানে হাতিকে দাঁড় করিয়ে চান হচ্ছে। অসাধারণ লাগছে, বেশ মজা লাগছে। বেতলা সত্যি বেশ মজাদার জায়গা। আমার পিছনে রয়েছে ইতিহাসের এক জ্বলন্ত দলিল। প্রাচীন এক দুর্গের সামনে দাঁড়িয়ে রয়েছি। বেলতা ন্যাশনাল ফরেস্টে এসে প্রাপ্তি হচ্ছে অনেকগুলোই। বিকেলে সাফারি করব, আর এখন দাঁড়িয়ে রয়েছি এই বেলতা, এই পুরো জায়গাটার যিনি প্রাচীনকালের রাজা ছিলেন, রাজা এবং তার ছেলে রাজপুত্র দুজনেরই আলাদা আলাদা ফোর্ট। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ছেলের ফোর্টের সামনে। বারবার ছেলে বাবা বলতে খারাপ লাগছে, কারণ এনারা রাজা মহারাজা, কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে ওনাদের নামটা আমার মনে পড়ছে না। ভিডিওর চলতে চলতে ওনাদের নাম এবং ওনাদের ইতিহাস আমি সমস্ত কিছু খুলে বলবো। দুর্গের বাইরে দাঁড়িয়েই রীতিমতো শিহরিত হচ্ছি। চলুন এই ফোর্টের বিভিন্ন অংশ ঘুরে দেখি। এবার ইতিহাসের পাতায় ডুব দিতে চলেছি। তাহলে চলুন এই দুর্গ দুটি নিয়ে কিছু জ্ঞান লাভ করা যাক। পালামৌ দুর্গ দুটি হল ধ্বংসপ্রাপ্ত দুর্গ, যা আওরঙ্গা নদীর তীরে লাতেহার জেলার বেতলা জাতীয় উদ্যান থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই অবস্থিত। এখন যে সমতলের উপর দুর্গটিতে ঢুকছি সেটা পুরাতন দুর্গ নামে পরিচিত। আর আরেকটু পরে দেখাবো পাহাড়ের উপর আরেকটি দুর্গ রয়েছে, সেটা নতুন দুর্গ। শোনা যায় দুর্গটি রাক্সেল রাজবংশের রাজা দ্বারা নির্মিত হয়েছিল। সমভূমিতে অবস্থিত দুর্গটির 3 দিকে 3টি প্রধান দরজা ছিল। কথিত আছে দুর্গটি রাজা মেদিনী রায় দ্বারা নির্মিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গটি 1857 সালের তিরোহার নারায়ণ পেশোয়া এবং রাজা হর্ষ দুবে ওরফে সুবেদার আফতাব সিং বিদ্রোহীদের বন্দী করার জন্য ব্যবহার করেছিল। এই দুর্গটি রাজা মেদিনী রায়ের রাজত্বকালে তৈরি হয়েছিল, যিনি কিনা 1658 সাল থেকে 1674 সাল পর্যন্ত পালামৌতে মোট 13 বছর রাজত্ব করেছিলেন। পুরাতন দুর্গটি একটি প্রতিরক্ষামূলক কাঠামোতে আবার তৈরি করা হয়েছিল। মেদিনী রায় ছিলেন একজন চেরো উপজাতির রাজা। তার শাসন দক্ষিণ গয়া এবং হাজারিবাগ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এই পালামৌ দুর্গ সম্রাট আকবরের রাজত্বকালে রাজা মানসিংহের নেতৃত্বে মুঘলরা 1574 সালে আক্রমণ করে, কিন্তু পরবর্তীতে আকবরের মৃত্যুর পর 1605 সালে পালামৌতে তার সৈন্যদল পরাজিত হয়। পরবর্তীতে জাহাঙ্গীরের রাজত্বকালে পাটনা এবং পালামৌয়ের সুবেদার রাক্সেল শাসকদের উপর কর আরোপের চেষ্টা করেছিলেন, যা তারা দিতে চাননি। এর ফলে মুঘলরা এই দুর্গে পরপর 3খানা আক্রমণ চালায়। মেদিনী রায় মারা যাওয়ার পর চেরো রাজবংশের রাজপরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যা শেষ পর্যন্ত রাজবংশের পতনের দিকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মেদিনী রায়ের বংশধর চিত্রজিৎ রায়ের ভাগ্নে গোপাল রায় তার সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাটনা কাউন্সিলকে দুর্গ আক্রমণ করতে সহায়তা করেন। 1771 সালের 28 জানুয়ারি ক্যাপ্টেন ক্যামাক যখন নতুন দুর্গ আক্রমণ করেন, তখন চেরো সৈন্যরা বীরত্বের সাথে যুদ্ধ করেন, কিন্তু জলের অভাবের কারণে তাদের পুরাতন দুর্গে পিছু হটতে হয়। এর ফলে ব্রিটিশ সেনাবাহিনী কোনো লড়াই ছাড়াই পাহাড়ের উপর অবস্থিত নতুন দুর্গটি দখল করে নেয়। এরকম একটা থ্রিলিং জায়গায় এসে পৌঁছবো ভাবতেও পারিনি। ভিডিওর খাতিরে এক ফোঁটা বাড়িয়ে বলছি না, দারুণ দুর্ধর্ষ একটা গা ছমছমে অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। চারিদিকটা একবার দেখুন, বেতলার জঙ্গল, ওই দিকে উঁচু দেওয়াল দেওয়া সেই রাজাদের দুর্গের পাঁচিল। দুর্গের দরজাটা আপনার দেখালামই। এসে পৌঁছেছি একটা বিশাল বড় রাজকীয় ঘরানার কুয়োর সামনে। রাজকীয় ঘরানা কেন বলছি, এরম কুয়ো যেটা আপনাকে ভিডিওতে দেখালাম, আপনি জীবনে কয়বার দেখেছেন আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন। আর এই কুয়োটাকে এখন বর্তমানে রক্ষা করছে এই বিরাট গাছটা। এই গাছের শিকড় বাকড় পুরো কুয়োটাকে পেঁচিয়ে রেখেছে। এটা বিরাট বড় গভীর আর বিশাল মুখের একটা কুয়ো। রয়েছি বেতলার জঙ্গলে একটা দুর্গতে। পুরাতন দুর্গটি 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মিত হয়েছিল। দুর্গটি চুন এবং সুরকি মর্টার দিয়ে তৈরি। দুর্গের বাইরের সীমানার প্রাচীরের দৈর্ঘ্য বরাবর চুন সুরকি রোদে পোড়া ইট দিয়ে তৈরি। দুর্গের মাঝখানে অবস্থিত আদালত কক্ষটি একটি দ্বিতল ভবন ছিল, যা রাজা আদালত পরিচালনার জন্য ব্যবহার করতেন। আমার পিছনে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছেন, যে নিচ দিকে নেমে গেছে একটা রাস্তা, এই সোজা গিয়ে ঢুকে যাচ্ছে একটা অন্ধকার গভীর সুড়ঙ্গের দিকে। বাইরে গাইড ভাইয়ের সঙ্গে কথা বলে জানলাম এই সুড়ঙ্গটা প্রায়
10-15 কিলোমিটার দূরে গিয়ে এই পুরো বেতলার জঙ্গল যেখান থেকে এলাম ওই পারে গিয়ে কোনো একটা অজানা জায়গায় উঠছে। এর পারপাস হয়তো যদি দুর্গ দখল হয়ে যায় শত্রুপক্ষের দ্বারা, তাহলে রাজা তার রয়্যাল ফ্যামিলিকে নিয়ে এই দিক দিয়ে নিরাপদে পলায়ন করবেন। মানুষের লোভ, তার বিশ্বাসঘাতকতা, কত শত রক্তক্ষয়ী যুদ্ধের জলজ্যান্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পালামৌ দুর্গ দুটি। এখানে একবার দাঁড়ালে ইতিহাসের ফিসফাস যেন স্পষ্ট শোনা যায়। ট্রাভেল উইথ নীলাঞ্জন রেকমেন্ড করছে বেতলা বেড়াতে এলে অবশ্যই একবার ঢু মারুন এই ইতিহাসের অলিন্দে। পালামৌ দুর্গ দর্শন সমাধা করে আমরা এখন এগোচ্ছি কেচকি সঙ্গমের দিকে। কেচকি সঙ্গম আসলে কোয়েল নদী আর ঔরঙ্গা নদীর মিলনস্থল। তবে গার্ড ভাইয়ের জড়ানো বিহারি ভাষায় আমি তখন জেনেছিলাম ওটা নাকি রঙ্গা নদী। তাই আগামী কয়েক মিনিট যেখানে যেখানে রঙ্গা নদীর নাম আমি বলবো সেটা আসলে ঔরঙ্গা হবে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। একটা দুর্দান্ত সিনিক ভিউ পেতে অবশ্যই আসুন এই কেচকি সঙ্গমে। বেতলা ন্যাশনাল পার্ক থেকে মাত্র 17 কিলোমিটার দূরে অবস্থান করছে এই সঙ্গম। মনসুনের সময় আসলে জায়গাটির ভাইবস আলাদা রকম হয়ে যায়। চেষ্টা করুন ঘোর বর্ষায় ঝাড়খণ্ডে আসতে, মন ভরে যেতে বাধ্য। যে সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি এই সঙ্গমটার নাম হচ্ছে কেচকি সঙ্গম। একটা গাছে গাছে ভরা একটা বিরাট পার্ক মতন জায়গা, ওখানে একটা বসার জায়গা রয়েছে, ঢোকার মুখে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটাও দেখালাম। আর আমার সামনেই সঙ্গম, কিন্তু একটা নদীতে জল নেই। কেচকি সঙ্গমে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু সঙ্গমে দুটো নদীর জলের মধ্যে একটা নদী শুকনো বালির চর আমার পিছনে, আর একটা নদীতে কিছুটা হলেও জল আছে, ওই যে চিকচিক করছে। কোয়েল নদীতে অল্প হলেও জল রয়েছে, আর রঙ্গা নদী শুকনো। এছাড়া পুরো জায়গাটাই গাছে গাছে ভরা, অনেক গাছ, ছায়াছন্ন জায়গা। এইখানে জল থাকলে মানে ঝাড়খণ্ডের মূল বিষয় এটা, মনসুন টাইমে আসলে এই জায়গাটা কিন্তু পুরোটা জলে ভর্তি থাকবে। আমার পিছনটা এখানে রঙ্গা নদী, ওইখানে কোয়েল নদী, আর এই জায়গাটা সঙ্গম। পুরো জায়গাটা জলে জলে ভর্তি থাকবে, তখন কিন্তু দারুণ দেখার বিষয়, দারুণ দেখতে লাগবে। তো আমি রেকমেন্ড করব ঝাড়খণ্ডে আসলে বা বেলতায় আসলে বা নেতারহাটে আসলে আপনারা মনসুনটা পছন্দ করুন, মানে জুন, জুলাই, আগস্ট এই সময়টুকুতে আসুন, দেখবেন ভীষণ এনজয় করবেন। কেমন লাগছে ট্রাভেল উইথ নীলাঞ্জন? ট্রাভেল উইথ নীলাঞ্জন কিন্তু এভাবেই কাছে দূরে, চেনা অচেনা, দেশে বিদেশে নানান বেড়াবার জায়গার ভিডিও আপনার সামনে তুলে ধরে। সঙ্গে থাকে নানান সব ইন্টারেস্টিং ইনফো আর প্রয়োজনীয় টিপস। আর এ সবই হয় আমাদের প্রাণের ভাষা, মনের ভাষা বাংলাতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে। 3 বেলা খাবার দাবারের এলাহি আয়োজন কিন্তু রয়েছে এই ন্যাশনাল পার্কের নিজস্ব ক্যান্টিনেই। রান্না লাজবাব, খাঁটি ঝাড়খণ্ডীয় স্টাইলে জিভে জল আনা নানান পদ। এই গাছবাড়িতে একবার বুকিং হয়ে গেলেই খাবারের খোঁজে আর বাইরে বেরোবার দরকারই নেই। রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মনোলোভা নানান কুইজিন। আর এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের রিসেপশন এরিয়া। সরকারি প্রপার্টি যেমন হয় আর কি, বিশাল বিশাল ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন চত্বর, আর লোকজন বেজায় কম। তবে এখানকার স্টাফদের সুন্দর ফ্রেন্ডলি ব্যবহার সত্যি মুগ্ধ করল। ওই যে ট্রি হাউস, লাল রঙের বিল্ডিংটা, আর এই যে বেতলা ন্যাশনাল পার্ক। এখানে সিকিউরিটি বলতে এই বেড়াটাই, আর কিছু নেই। ওদিকে জঙ্গল, আর এদিকে আমরা রয়েছি একদম জঙ্গলের মধ্যে রয়েছি। ট্রাভেল উইথ নীলাঞ্জন সাজেস্ট করবে, যদি বেতলা ন্যাশনাল পার্ক আসেন, আপনার প্রথম চয়েস হবে বেতলা ন্যাশনাল পার্কের মধ্যে গভর্নমেন্ট ট্রি হাউসগুলো। এর বিকল্প হয় না। এখানে রয়েছে কটেজ ব্যবস্থাও, যার ভাড়া 3000 টাকা, আর ট্রি হাউসগুলোর ভাড়া 2000 টাকা। রুমের খরচা খরচ সম্বন্ধে জানিয়ে দিলাম। এবার আসুন রুমগুলো সম্পর্কে বলি। এই ট্রি হাউসগুলোর 106 নম্বর রুমেই আমরা ছিলাম। বাকি সবগুলো ঘরই ছিল সেদিন ফাঁকা, তাই বেস্ট ভিউওয়ালা রুম নিতে অসুবিধে হয়নি এতটুকু। রেকমেন্ড করব 106টা দিতে ইনসিস্ট করুন, পেয়ে গেলে বেস্ট ভিউ ফ্রম দ্য ব্যালকনি। আর এই হচ্ছে সবেধন নীলমণি সেফটি সিকিউরিটি সামলানো বেড়া। ওপারেই হাতি, হরিণ, বাঘের বসতি। কোনো বেয়ারা এক প্রাণী জেদ ধরলে এদিকে যে একেবারেই আসতে পারবে না এমন কোনো গ্যারেন্টি নেই। তবে ঘাবড়ানোর কিছু নেই,
বাঘের সংখ্যা কমতির দিকে, আর ঘন জঙ্গলের নিরাপদ আশ্রয় ছেড়ে হাতিই বা কেন খামোখা এদিকে আসবে? তাছাড়া ভেবে দেখুন, বেড়ার এপারে মানুষ নামক যে সবচেয়ে হিংস্র দুপেয়ে প্রাণীর বাস, সেদিকে ঘেঁষার সাহস কেউই খুব একটা দেখাবে বলে মনে হয় না, তাই না? তাই এক প্রকার নিশ্চিন্তেই উঠে পড়লাম ট্রি হাউসের উপরে। নামে ট্রি হাউস হলেও গাছের সাথে নয়, বরং কংক্রিটের পিলারের উপর ঘরগুলোর অবস্থান। এয়ার কন্ডিশন রুম, ছিমছাম ইন্টেরিয়ার, দুখানা চেয়ার, দুটো সেন্টার টেবিল, দুটো ফ্যান, ট্রিপল বেড, স্কাইলাইট, অ্যাটাচ বাথরুম আর একটা জম্পেশ ব্যালকনি। এমন একখানা ব্যালকনির জন্যেই এই রুমে থাকা যেতে পারে। চলুন দেখাই। এই ব্যালকনিতে দাঁড়িয়ে মনে হবে যেন গ্যালারিতে বসে বন্য জীবজন্তুর জীবন দেখছেন। বুনো গাছের ডালপালা প্রায় বারান্দা ছুঁই ছুঁই, কয়েক হাতের মধ্যেই ঘাস খেয়ে বেড়াচ্ছে হরিণের দল, লাফাচ্ছে হনুমান। গভীর রাতে একবার সন্তর্পণে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। ঠিক বারান্দার নিচে প্রায় 40 থেকে 50টা হরিণ নীরবে ঘুমোচ্ছে। সারিয়েল এক্সপেরিয়েন্স। একবার আসুন মশাই, ঘুরে যান। এই অভিজ্ঞতার কথা বলে পুরোটা বোঝানো যাবে না। এই ট্রি হাউসগুলো বুকিং এর লিংক আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। এছাড়াও যদি কোনো জিজ্ঞাসা থাকে তার জন্য কমেন্ট বক্স তো খোলাই রইল। বেতলা ন্যাশনাল পার্কের এই ট্রি হাউসের বারান্দায় দাঁড়িয়ে এইটুকু নিঃসন্দেহে বলতে পারি, আমি জীবনে যতগুলো বনবাংলায় রয়েছি, হলংটায় ডেফিনেটলি যাইনি, তার মধ্যে সেরা অভিজ্ঞতা হচ্ছে এখানে। ঘরের বারান্দা থেকে 10 থেকে 20 মিটারের মধ্যে স্পটেড ডিয়ার স্পট করলাম, হনুমানের ছড়াছড়ি, বানরের ছড়াছড়ি, আর এখান থেকে এই গাছটার উপরে ঠিক ব্যালকনির মাথায় টিয়া পাখি। মনে হচ্ছে জঙ্গলের ঠিক মাঝখানে একটা ঘর বানিয়ে রয়েছি। এই অভিজ্ঞতা আপনাদেরকেও নিতে হলে আসতে হবে এই বেতলা ন্যাশনাল ফরেস্ট, থাকতে হবে ট্রি হাউসে। আর কোন রুমে থাকবেন সেটা কিন্তু একটা ভারী ইম্পর্টেন্ট ব্যাপার। দেখুন আমার পিছনে যে কটেজগুলো রয়েছে, কটেজ কিন্তু বেশ কয়েকটা রয়েছে, প্রায় 4-5টা। ওদের ভিউ কিন্তু আমাদের মতন এত বেটার নয়। আমরা যে কটেজটা নিয়েছি, যে রুমটা নিয়েছি, এখানে থাকলেই সেরা ভিউটা পাবেন, একটা 180 ডিগ্রি ভিউ পাবেন। এবং এই জন্য আপনাকে থাকতে হবে রুম নাম্বার 106। মাথায় রাখবেন 106। যদি বুক করেন ফোন করে বা এখানে এসে বুক করেন, তাহলে রুম নম্বর 106টা চুজ করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি ফুল অফ অ্যাডভেঞ্চার নিয়ে, যেখানে থাকবে বেতলা ন্যাশনাল পার্কে সাফারির গল্প। আজ তাহলে এইটুকুই থাক। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন।